এপিসোডের শুরুতেই আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো ওই কোম্পানি থেকে নিজের কোম্পানিতে ফ্যাক্স পাঠাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর কিছু একটা মনে হলে ও এরকমটা করে না। তখনই সেখানে ওই লোকটা চলে আসে আর এসে বলে, তুমি কেন ফ্যাক্স পাঠালে না? তখন সিয়ন বলে, আসলে আমি একটু ওয়াশরুমে যাব, তারপরে সেই কাজটা করছি। এটা বলে ওখান থেকে সিয়ন বেরিয়ে যায়। বাইরে আসলে সিয়ন দেখতে পায় অনেকগুলো গাড়ি এই কোম্পানির দিকে এগিয়ে আসছে। এটা দেখে ও চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তখন খেয়াল করে যে ওই গাড়িগুলোর মধ্যে থেকে অনেকগুলো লোক নেমে আসছে, যারা এখানে কাজ করত, কিন্তু ওদেরকে বেতন দেওয়া হয়নি, বরং চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর লোকগুলো আন্দোলন করতে থাকে এই কোম্পানির বিরুদ্ধে। তখন আমরা দেখি সিয়ন একটা পেপার দেখতে পাই, যেখানে এই কোম্পানির বিষয়ে বিভিন্ন কিছু লেখা ছিল। এই কোম্পানিটা প্রায়ই ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখি তাইপন তো রাস্তার উপরেই শুয়ে থাকে। ট্রাক ড্রাইভারটাও ওর দিকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু ও একটুও সরে যায় না। তাইপন চুপচাপ ওখানে শুয়েই থাকে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই ও তো খেয়াল করে কেউ একজন দৌড়ে আসছে। তখন তাইপন তাকালে দেখতে পায় এটা তো সিয়ন ছিল। সিয়ন দৌড়ে ওদের দিকেই এগিয়ে আসছে। সিয়ন দৌড়াতে থাকে আর বলতে থাকে, ট্রাক বন্ধ করো, এই মাল নিয়ে যাওয়া যাবে না। এই কোম্পানি তো পুরো ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে, আমরা যদি এখানে মাল দিয়ে দিই তাহলে অনেক বড় লস হয়ে যাবে। তখন আমরা দেখি তাইপন ওই পেপারটা দেখে, আর ও একটু স্বস্তি পায় যে ওর কথা এখন সবাই বিশ্বাস করবে। তাইপন সিয়নকে থ্যাঙ্কস জানায় তাড়াতাড়ি এখানে আসার জন্য। আর এভাবে ট্রাক থামা দেখে এখানে মাইজিনও চলে আসে। মাইজিন ট্রাক ড্রাইভারকে বলে যে এই ট্রাকটা আবার পোর্টে নিয়ে যেতে হবে। এটা বলে লোকটাকে আবার ট্রাকের দিকে পাঠিয়ে দেয়। কিন্তু মাইজিনরা অনেক বেশি খুশি থাকে যে ওরা অনেক বড় বিপদের থেকে বেঁচে গেল। এরপর মাইজিন তো তাইপুনকে বলতে থাকে যে ট্রাক ড্রাইভারের সাথে তোমাকেই যেতে হবে, আর কি করবে এবার তোমার কাজ, কারণ আমাদের কোনো ওয়্যার হাউস নেই, তাই এই মালগুলো ট্রাকেই রাখতে হবে। তুমি ওনাকে দেরি করাবে, আর আমি এদিকে চেষ্টা করব কোনো ওয়্যার হাউস খোঁজার জন্য। পেয়ে গেলে আমি তোমায় ফোন করব, আর যদি কোনো কিছু না করতে পারি তুমি একটু ম্যানেজ করে নিও। তাইপন তো বেশ বিপদে পড়ে যায়। এরপর ট্রাক ড্রাইভারের সাথে ও তো পোর্টের দিকেই যাচ্ছিল। ও ওনার সাথে কোনো কথা বলছিল না, তাই ঘুমের ভান করছিল। কিন্তু ট্রাক ড্রাইভারও অনেক চালাক ছিল, একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিল। তাইপন কিভাবে কি করবে যেন বুঝে উঠতে পারছিল না, ও শুধু শুনেই যাচ্ছিল। আর এদিকে কোম্পানিতে সবাই তো বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে যাতে করে একটা ওয়্যার হাউস সেট করা যায়, কিন্তু কোনো কিছুই ওরা করতে পারছিল না। এরপর আমরা দেখি ওই কোম্পানির কতগুলো লোক ওদের অফিসে চলে আসে। মাল ডেলিভারি না করায় এখানে হাঙ্গামা করতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখি তাইপন তো পোর্টে গাড়িটাকে কোনো রকম আটকানোর চেষ্টা করে, কিন্তু ওরা এই মালগুলোই ট্রাকে রাখবে না, আর তাই ওদের এই ফেব্রিক গুলো নিচে নামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তাইপন সামনে গিয়েও কাজ হয় না, ওর এই ফেব্রিক গুলোকে নিচে ফেলে দেওয়া হয়। তখন আমরা দেখি ট্রাক ড্রাইভার তো ওকে একটা উপদেশ দেয়, বলে যে এখানে একটা জায়গা ফাঁকা আছে, তুমি ওইখানে তোমার জিনিসগুলো রাখতে পারো, আর এটা তো আমাদের কাজ, আমার এই ট্রাক নিয়ে আবার অন্য কাজে যেতে হবে। তার জন্য ও রাজি হয়ে যায়, এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। এরপর আমরা দেখি ও তো ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। এদিকে নামও একটা জায়গায় অডিশন দিতে আসে গানের জন্য। ও এখানে বেশ ভালোই গান গায়। আর তারপর ওর কাছে ফোন আসে, ওকে তো পোর্টে আসতে হয়। তেপন ওকে পোর্টে ডেকে নেয়। এরপর দুই বন্ধু মিলে ওই ফাঁকা জায়গাতে ওদের এই ফেব্রিক গুলো রাখতে থাকে। ট্রাক ড্রাইভার দূর থেকে ওদের দুজনকে দেখে হাসতে থাকে, কেননা অনেকগুলো প্রোডাক্ট ওদের গায়ের উপরই পড়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি কোম্পানিতে সবাই ওয়্যার হাউস খুঁজতে থাকে, আর এদিকে তাইপনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও তো শীতের মধ্যে এখানে বসে থাকে, ঠান্ডাতে বেচারার অবস্থা অনেক খারাপ। তারপরেও ও যেন চোখটা একবারও বন্ধ করে না, যাতে ওর প্রোডাক্টগুলোর কিছু না হয়। সকাল হলেই মা কিন্তু এখানে চলে আসে ওকে দেখার জন্য। এসে দেখে বেচারার অবস্থা খুবই খারাপ, একেবারে ঠান্ডায় জমে গিয়েছে। আর তারপর ওকে শীতের কাপড় দিয়ে দেয় আর কান ঢেকে দেয়। এরপরে মাজেন তো ওকে চা খেতে দেয়, কিন্তু তারপরে উনি আবার এটা নিয়েও নেয়, বলে এখন সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে, ওয়্যার হাউস ঠিক হয়ে গিয়েছে, আর এটা সই করতে হবে,
আসলে ওদের ওয়্যার হাউসটা দিয়েছে বেকো, আর এটা সই করার জন্য ওরা তাইপুনকেই পাঠাবে। তার জন্য ওকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। তাইপুন কোনো রকমে বেকোর কাছে চলে আসে। মিস্টার বেকো তো বলে যে আমি তোমাকে বিপদে উদ্ধার করতে চাই, কেননা তোমার বাবা আমার একটা বন্ধু ছিল, খুব ভালো। এরপরে ওরা ওয়্যার হাউসটা দেখতে আসে। সেখানে মোটামুটি ওদের মালগুলো এঁটে গিয়েছে, কিন্তু এই জায়গাটা তেপুনের একেবারেই পছন্দ না। এখানকার জানালা একেবারে খোলা ছিল, আবার উপরের ছাদগুলো একেবারে ফাটা ছিল। এদিক দিয়ে বৃষ্টির পানি পড়তে পারে আর ওদের ফেব্রিকটা নষ্ট হয়ে যেতে পারে। তখন ও তো বলে এই জায়গাটা একদমই পারফেক্ট নয়, কিন্তু মাজেন তো কন্ট্রাক্টটা সাইন করে দেয় আর ওর কোম্পানি সিলও লাগিয়ে দেয়। এরপর বলে তুমি পারলে একটা ভালো ওয়্যার হাউস খুঁজে আনো, আমি যা পেরেছি তাই জোগাড় করেছি। তাই ও আর কিছু বলতে পারে না। এরপর আমরা দেখি ওরা অফিসে কাজ করতে থাকে। তখন তাইপুন তো বলে আরে অনেক রাত হয়ে গিয়েছে, আমি এত রাত পর্যন্ত কখনোই কাজ করিনি। এরপরে তাইপুন তো ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে চায়। তখন আমরা দেখি সেওন বলে তোমার এত দূরে আসার কোনো দরকার ছিল না। তাইপুন বলে আমি এতটুকু তোমার জন্য করতেই পারি, কেননা তুমি আমার অনেক বড় উপকার করেছো, এতটুকু আমি করতেই পারি। এরপর সিওন আর কিছুই বলে না। আর তারপর সিওন তো ওখান থেকে চলে যায়। সিওন যখন চলে যাচ্ছিল তাইপুন তো পিছন থেকে ওকে দেখছিল আর কিছু একটা ভাবছিল। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। আসলে এই কয়দিনে সিওন তাইপুনকে অনেক কিছুই শিখিয়েছে, যাতে করে ও কাজগুলো ভালো বুঝতে পারছে। এই জন্যই এতটুকু উপকার ও করতে পারলে ওর অনেক বেশি ভালো লাগবে। এই জন্যই ও বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। ও সিয়নকে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। এরপর সিয়ন তো ওর ছোট ভাইকে গোসল করিয়ে পরিষ্কার করাতে থাকে। তখন ওর বোন মিহু তো ওর মুখে ক্রিম লাগাতে যায়। তখন ও বলে আরে এগুলো কি করছো? মিহু বলে একটু সুন্দর থাকা দরকার আছে। এদিকে আমরা দেখি মিহু তো একটা জায়গায় পার্ট টাইম জব করছে, আর এখানে কাজ করেও ওর ভালো লাগছে, ও পরিবারের জন্য কিছু একটা করতে পারছে। এদিকে একটা কোম্পানির ব্যানার নামিয়ে ফেলা হচ্ছে, আর এখানকার সবাই এখন আনএমপ্লয় হয়ে গিয়েছে। এখানে আমরা নামহর মাকে দেখি। উনি তো চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ওনার মনটা অনেক বেশি খারাপ থাকে। এই কোম্পানিতে আসলে উনি চাকরি করতো। নামও তখন আসে আর মাকে কতগুলো ফুল দিয়ে বলে তুমি এখন রিটায়ার করে গিয়েছো, এখন থেকে আমি সবকিছু করব। ওর মা তো ছেলের এরকম অবস্থা দেখে কান্না করতে থাকে। তার ছেলে কত বড় হয়ে গিয়েছে, কিন্তু ওনার এটাও খারাপ লাগে উনি অনেকদিন এখানে কাজ করতো। এরপরে মাজেন তো অফিস আসে, কিন্তু এখানে বৃষ্টি হওয়াতে ওর জুতায় নোংরা থাকে, তাই অফিসটা নোংরা হয়ে যায়। এটা দেখে সিয়ন তো পরিষ্কার করতে গেলে ওর সাথে হিয়নও পরিষ্কার করার জন্য চলে যায়। এটা দেখে অনেকে অনেক কথা বলতে থাকে যে ও তো এই কাজ করতে পারবে না, এটা তো ওর কাজ নয়। কিন্তু হিয়ন বলে আমি ওকে হেল্প করতেই পারি, কারণ ও আমাকে অনেক হেল্প করেছে। এরপর ওরা একটা মিটিং করে, যেখানে ওরা সিদ্ধান্ত নেয় ওদের এই প্রোডাক্ট গুলো ওরা রিটার্ন করবে। আর তারপর ওরা সিদ্ধান্ত নেয় ওরা ওই কোম্পানিতে একটা ফ্যাক্স পাঠাবে, যে দেশ থেকে ওরা এই প্রোডাক্টটা নিয়েছে ওখানে ওরা পাঠিয়ে দেবে, যেটা সম্পূর্ণ খরচ ওরাই বহন করবে। এরপর ওরা তো একটা ফ্যাক্স রেডি করে ওটা পাঠিয়ে দেয়। ফ্যাক্সের কি রিপ্লাই আসবে এতে করে সবাই অনেক বেশি টেনশন করতে থাকে, তাই অফিসে ওরা অনেক রাত পর্যন্ত থাকে। এখানে কেউ একজন সেলাই করে আর তাই পর্যন্ত এখানে সুতো বুনতে থাকে। টাইম পাস করার জন্য ওরা অফিসে নানান রকম কাজও করতে থাকে। ইভেন ওরা তো একটা গেমও খেলে, যাতে করে সময় পাস হয় আর ফ্যাক্সের রিপ্লাইটা আসলে ওরা দেখে যেতে পারে। কিন্তু এভাবে বেশ কতক্ষণ সময় ওরা পার করে দেয়, কিন্তু তখনও কোনো প্রকার কোনো ফ্যাক্স আসে না। ওরা ভালোই মজা করতে থাকে। তাইপুন তো অফিসটাকে মাতিয়ে রাখে, কিন্তু অনেক রাত হয়ে যায়, সবাই এখান থেকে চলে যায়। শুধুমাত্র তাইপুন আর সিওনি থেকে যায়। ওর অনেক ঘুম পায়, তাই তো এখানেও ঘুমিয়ে পড়ে। তখন ওরা সবাই সিওনকে গুড বাই বলে চলে যায়। এরপর আমরা দেখি সিওন তো ওর কাছে যায়। তাইপুন হাতের উপর শুয়ে থাকায় ও তো হাতটা সরিয়ে দিতে যায়, কিন্তু তাইপুন তো সিওনেরই হাতটা ধরে ফেলে আর ওর হাতের উপর শুয়ে পড়ে। তখনই ফ্যাক্সের একটা শব্দ হয় আর এতে করে ওর ঘুম ভেঙে যায়। তখন দুজনই ফ্যাক্সের কাছে যায় আর গিয়ে দেখতে পায় ওই কোম্পানি থেকে একটা রিপ্লাই এসেছে, যেখানে ওরা দেখতে পায় যে ওরা ওদের এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। এতে করে ওদের তো খুশির সীমা থাকে না। সকাল হলেই সবাই এটা দেখতে পায়। ওখানে স্পষ্ট লেখা ছিল ওরা এই
ওনরা ওদের এই প্রস্তাবে রাজি আছে, আর তার জন্য অফিসের সবাই অনেক বেশি খুশি হয়। ওরা তো রীতিমতো লাফাতে থাকে যে ওদের লসটা আর হবে না। এরপর আমরা দেখি যে তাইপুনের মা একটা ব্র্যান্ডের ব্যাগ বিক্রি করে দেয়। তার এই ব্র্যান্ডের ব্যাগ বিক্রি করতে যাওয়ায় লোকটা বলে, তুমি আর কিছু বিক্রি করতে এসো না। এদিকে নামোর মা তার ছেলের সাথে করে একটা রেস্টুরেন্ট খুলে ফেলে। সে আর কখনোই বসে থাকবে না, তার বাকি জীবনটা সে কাজ করেই যাবে। সে অনেক বেশি এক্সাইটেড থাকে, আর নামও তার সাথেই থাকেন, তাই সে গান প্র্যাকটিসটাও মোটামুটি বন্ধ করে রাখে। সে মায়ের সাথেই সময় কাটাবে। এরপর আমরা দেখি রাতের বেলা অনেক বেশি বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টির সাথে অনেক বেশি বজ্রপাতও হয়। তখন হিয়ন ঘুমিয়েছিল। হঠাৎ করে একটা বজ্রপাতে ও অনেক বেশি ভয় পেয়ে যায়, আর হুট করেই বসে পড়ে। হুট করে ঘুম ভাঙায় ও একদম স্তব্ধ হয়ে বসে থাকে। হঠাৎ করে ওর ওয়ারহাউজের কথা মনে পড়ে যে ওদের প্রোডাক্টগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য তাড়াতাড়ি ও বেরিয়ে পড়ে। পেছন থেকে ওর মা ওকে ডাকতে থাকলেও ও কোনো পাত্তা দেয় না। এরপর আমরা দেখি সিয়ন্ত একটা দোকানে আসে, আর সেখানে আসার পরে ও কিছু পলিথিন নেওয়ার জন্য লোকটাকে ডেকে তুলে। আর তারপর ও তো ওখান থেকে অনেক বড় বড় কতগুলো পলিথিন নিয়ে নেয়, যাতে করে ওর ওই প্রোডাক্টগুলো ওরা আটকাতে পারে। এরপর আমরা দেখি ওয়ারহাউজে তো এখানে হিয়ন চলে এসেছে, আর এসে দেখতে পাই সিয়ন আগে থেকে এখানে রয়েছে। আর তারপর দুজন মিলে ওয়ারহাউজের কাছে যায়। সেখানে গেলে ওরা দেখতে পায় অনেক বড় একটা তালা ঝুলানো, কিন্তু এই তালাটার চাবি না থাকায় ওরা কি করবে বুঝতে পারে না। দরজার অবস্থা খুব একটা ভালো ছিল না, তার জন্য হিয়ন সিদ্ধান্ত নেয় দরজাটাই ভেঙে ফেলবে। ও লাঠি দিয়ে দরজাটা ভেঙে ফেলে। এরপর ওরা দুজন ভেতরে যায়। সেখানে গিয়ে দুজনে ভীষণ আপসেট হয়ে পড়ে, কারণ ওদের এই ফেব্রিকের উপর রীতিমতো পানি পড়ে গিয়েছে। তারপর দুজন মিলে তাড়াতাড়ি ওগুলো ঢাকার চেষ্টা করতে থাকে। দুজন খুব তাড়াতাড়ি করে ওগুলো ঢাকতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ওরা সিদ্ধান্ত নেয় এই পানি আসার জায়গাটাই বন্ধ করতে হবে। তার জন্য জানালায় এই পলিথিন দিয়ে আটকাতে যায়। অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকলে ও তো ভয়ে নিচে পড়ে যায়, আর এতে করে দুজনই ওই পলিথিনের মধ্যে আটকে যায়। আটকে গিয়ে দুজনই ফ্লোরে পড়ে থাকে। কিছুতেই ওটার মধ্য থেকে ওরা বের হতে পারছিল না। ওরা দুজন মিলে অনেক চেষ্টা করছিল যাতে করে এখান থেকে বের হতে পারে, কিন্তু বের হতে পারছিল না। তখনই কোম্পানির সবাই এখানে চলে আসে, আর ওদেরকে এখান থেকে বাঁচায়। এরপর সবাই মিলে হাতে হাতে কাজ করতে শুরু করে দেয়। ওরা রাত ভর এগুলো ঠিকঠাক করতে থাকে। বৃষ্টির মধ্যে সবাই এখানে চলে এসেছে। এরপর আমরা দেখি যে মার্টিনের গায়ের উপর একটা ফেব্রিক পড়তে যাচ্ছিল। তখনই তাইপুন গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। এতে করে ওর পিঠে বেশ ব্যথা পায়। তারপরেও ও কাউকে কিছু বলে না। তাইপুন এভাবেই কাজ করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ওদের কাজ কমপ্লিট হয়ে যায়। ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। সবার অবস্থায় অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। রাতভর কাজ করতে করতে সবাই ক্লান্ত। চুপচাপ সবাই এক লাইন ধরে বসে থাকে, কিন্তু সবাই অনেক খুশি ওদের ফেব্রিকগুলো বেঁচে গিয়েছে। এরপর ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। তারপরের অনেক বেশি ভালো লাগে যে কাজগুলো কিছুদিন আগেও পারতো না, এখন সবার সাথে ও একভাবে কাজ করে যাচ্ছে। এরপর ওরা অনেক মজা করে খাবার খেয়ে বাড়ি বেরিয়ে আসে। ওরা সবাই ওয়ারহাউজের দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল ওরা যেন একটা টিম হয়ে গিয়েছে। ওরা 6 জনই এই দিকে এগিয়ে আসছিল, কিন্তু এখানে এসে ওরা অবাক হয়ে যায়। কতগুলো ট্রাক এসে ওদের ফেব্রিক গুলো নিয়ে যাচ্ছে। তখন ওরা জিজ্ঞেস করলে আমরা বেকোর ম্যানেজারকে দেখি। বেকোর ম্যানেজার বলে যে 48 ঘন্টা পর্যন্ত তোমরা এটা এখানে রাখতে পারবে, এমনটাই কন্ট্রাক্টে লেখা ছিল। আর 48 ঘন্টার বেশি হলে এইগুলো আমাদের হয়ে যাবে। তার জন্য ওরা কিছুতেই এই প্রোডাক্ট গুলো ওদের ধরতে দেয় না, এগুলো ওরা নিয়েই যাবে। এমন অবস্থায় ওদের আসলে আর কিছু করার থাকে না। এরপর আমরা দেখি সিওনের কন্ট্রাক্টটা দেখে, যেখানে ওই স্পষ্ট মার্জিনের সাইন দেখে, আর ওর কোম্পানির সিল দেখতে পায়। তাই ওরা তো কিছুই করতে পারে না। ম্যানেজার বলে যে তোমরা তো কন্ট্রাক্টটা পড়োইনি, না পড়ে হুটহাট কাজটা করে ফেলেছো, তাই এখন আমরা আর কিছু করতে পারবো না। এরপর ট্রাকে করে সমস্ত ফেব্রিক গুলা ওরা নিয়ে যায়। ওদের সমস্ত আশা শেষ হয়ে যায়। যে আশায় ওরা এখনো এই কোম্পানিতে ছিল, কিন্তু এখন আর এটা নেই।
তেপন তো অনেক রেগে যায় আর তারপর বেকোর সাথে দেখা করার জন্য কোম্পানির দিকে এগিয়ে যায়, কিন্তু সিকিউরিটি গার্ডরা ওকে আটকানোর চেষ্টা করে। তারপর অনেক বেশি রেগে থাকায় কেউই ওকে ধরতে পারে না। ও ওই রুম পর্যন্ত ঠিকই পৌঁছে যায়, কেউই ওকে আটকে ধরে রাখতে পারে না। তাইপন বেকোর কাছে চলে যায় আর গিয়ে বলে, আপনি এমন কাজটা কিভাবে করতে পারলেন? এরকম ফ্রড না করলেও পারতেন, আমরা একটা বিপদে ছিলাম আর সেটা সুযোগ নিয়েছেন। তখন আমরা দেখি বেকো অনেক বেশি খারাপ ব্যবহার করে ওর সাথে, যে তুমি এখানে কেন এসেছো, এত সাহস কে দিয়েছে তোমার, এখানে তোমায় কে ঢুকতে দিল? তখনই পেছন থেকে আমরা হিয়নকে দেখি। আসলে বেকো ছিল হিয়নের বাবা আর এই প্ল্যানটা ছিল হিয়নেরই। হিয়ন বলে, আমি জানতাম তোমরা এরকম বোকামি করবে, তাই এই প্ল্যানটা আমার ছিল। তারপর আরো বেশি রেগে যায় আর মেন ওই কন্ট্যাক্টটা খুঁজতে থাকে যে সেটা কোথায় আছে। যখনই ও এগুলো খুঁজছিল হিয়ন এসে ওকে আটকানোর চেষ্টা করে। তারপর আরো বেশি রেগে যায় আর বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমরা কিভাবে এরকম কাজটা করতে পারলে? আমরা একটা প্রবলেমের মধ্যে রয়েছি। কিন্তু হিয়ন তো ওর মজা নেয় আর তারপর সিকিউরিটিরা ওর এসে ধরে বাইরে নিয়ে যায়। হিয়ন বলতে থাকে, আমি তোমাদের ঠিকই বুঝিয়ে দিব। এরপর ও কোম্পানিতে আসলে দেখতে পায় এখানে সবাই নতুন চাকরির জন্য খুঁজছে আর কোথায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় এগুলোই জানতে চাচ্ছে। এটা দেখে হিয়নের বেশ মন খারাপ হয়, বলে তোমরা এগুলো কি করছো? তখন সবাই বলে, আমাদের আর কোনো আশা নেই, তার জন্য এখানে আমরা আর চাকরি করতে পারছি না, সব শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি সবাই ওখান থেকে চলে গেলেও সিয়ন এখানেই থাকে। তখন তাইপন ওকে বলে, তুমি শুধু এখানে আছো। তখনই সিয়ন ওকে হ্যাপি বার্থডে জানায়। রাত 12টা পার হয়ে গিয়েছে আর আজকে থেকে ওর বার্থডে দিনটা। তখন সিয়ন বলে, স্যার সবসময় এই দিনটা পালন করত। এরপর ও বাসায় এসে ওর মাকে দেখে কেক নিয়ে বসে আছে। ওর মা আসলে ব্যাগটা এই জন্যই বিক্রি করেছিল, যাতে করে সে ছেলের সাথে সেলিব্রেট করতে পারে। ওরা যখনই কথা বলছিল কেউ একজন এসে নক করে। তখন ওর মা বলে, কোনো কথা বলো না, নিশ্চয়ই টাকা চাইতে এসেছে, তাই তুমি কোনো কথা বলো না, ওরা শব্দ না পেলে এখান থেকে চলে যাবে। ও নিরুপায় হয়ে চুপ হয়ে যায়। পরদিন সকালবেলা অফিসে যায়, গিয়ে দেখি সবাই জিনিসপত্র গোছাচ্ছে আর এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকের মন অনেক বেশি খারাপ ছিল। তারা অনেকদিন যাবত এখানে চাকরি করে, কয়েক মাস তারা কোনো বেতন পায় না, তারপরেও তারা এখানেই ছিল, কিন্তু ওদের আর কোনো আশা নেই। এরপর আমি দেখি সিয়নকে ওরা একটা কার্ড দেয়, বলে তুমি এখানে আসতে পারো আর ইন্টারভিউ দিতে পারো। কিন্তু সিয়ন কোনো কথা বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। হিয়ন এসে এসব দেখে বলে, তোমরা প্লিজ এখান থেকে যেও না। তখন উনি তো কার্ডটা আবার নিয়ে নেয় আর তারপর ওকে আরো কতগুলো পেপার দেখিয়ে বলে, দেখো এতগুলো লোক টাকা পাবে, তুমি কোথা থেকে এদেরকে টাকা দিবে আর আমাদের স্যালারি দিবে, আমাদেরও তো পেট চালাতে হবে। এটা বলে ওরা অনেক আপসেট হয়ে এখান থেকে চলে যায়। এরপরে তাইপন ওর ওই গ্রিন হাউসে আসে। এখানে আসার পরে ও দেখতে পায় ওর প্রত্যেকটা গাছ মারা গেছে, ও যেগুলো নিয়ে কাজ করছিল সব শেষ হয়ে গেছে। ওর অনেক বেশি খারাপ লাগে, কিন্তু কিছুই তো করার নেই। এরপরে ও এই গাছগুলোকে আবার তুলে নেয় আর আগুনে জ্বালিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ও সব গাছ জ্বালিয়ে দিলেও ওর হাতে 3টা বীজ থাকে, যে 3টা বীজ ও এখনো পড়ায়নি, নিজের কাছে রেখে দেয়, হয়তো পরে ও এটা দিয়ে কোনো কাজ করার প্ল্যান করেছে। এরপর আমরা দেখি ও চুপচাপ এখানে দাঁড়িয়ে এগুলো জ্বলতে দেখে। এরপর ঠান্ডার মধ্যে ও কোথাও একটা হেঁটে চলে, তখন বাইরে প্রচুর তুষার পড়ছিল। এরপর আমরা সিয়নকে দেখি। সিয়ন তো ওই কার্ডটা দেখে আর তারপর ওই ফর্মটা ও ফিল আপ করে দেয়। ও ভেবে নেয় অন্য কোম্পানিতে ও ইন্টারভিউ দিবে, এভাবে তো আর বসে থাকা যায় না। কিন্তু ওর মন তাও যেন মানে না, ওর অনেক খারাপ লাগে। তার জন্য সিয়ন একটু বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বাইরে এসে ও হাঁটতে থাকে। একটু দূর এগোলেই ও দেখতে পায় কেউ একজন এগিয়ে আসছে। কাছে গেলে ও দেখতে পায় এটা তো তেপন ছিল। তারপর ছুটে তেপনের কাছে চলে যায়, বলে তুমি ঠান্ডার মধ্যে এখানে কি করছো? তখন ও বলে, আমি তোমার কাছে আসছিলাম, আসলে আমি ট্যাক্স অফিসে গিয়েছিলাম, সেখানে গিয়ে সিওর নামটা আমার করে নিয়েছি, কারণ বাবার উত্তরাধিকারী শুধু আমিই ছিলাম। আর এরপর আমি তোমাকে একটা জব অফার করতে চাই। এরপর ওর ড্রিম জবটা অফার করে, বলে তুমি আমার সাথে থাকলে আমি কোম্পানি এগিয়ে নিয়ে যেতে পারবো, তুমি শুধু আমার সাথে থাকো।
তৃপন তো বলতে থাকে আমার কাছে এখন কিছুই নেই, হয়তোবা একসময় অনেক কিছুও হয়ে যেতে পারে, শুধু তুমি আমার সাথে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর ওর ড্রিম জবটার অফার পাওয়ায় ও তো অনেক বেশি খুশি হয়ে যায়, যেটার জন্য ও এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল। আর এবার ওর জবটা তো পার্মানেন্ট, ও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর কার্ডটা দেখতে থাকে যে তাইপন সিও হয়ে গিয়েছে। সিয়ন তো ওর ড্রিম জবটা করার জন্য রাজি হয়ে যায় আর ওকে ইয়েস বলে দেয়। তারপর অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই মোমেন্টে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটার সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।